মুখোমুখি বাংলাদেশ নেপাল সোমবার ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। জিতলে এটা সবচেয়ে ভালো, কারণ তারপরে মানুষ এই পজিটিভ জিনিস বলবে, ওরা দেশের জন্য একটা ট্রফি আনছে। দীর্ঘদিন উৎসবের কোনো উপলক্ষ পায়নি দেশের ফুটবল প্রেমীরা, এবার ঘুচতে পারে শিরোপা খরা। কালকে যদি আমরা জিততে পারি, বাংলাদেশ ফুটবল যদি ন্যাশনাল টিম যদি জিততে পারে, এটা হবে স্বাধীনতা 50 বছর পূর্তিতে এটা বাংলাদেশের জন্য বড় উপহার। ওয়ানডের সমাপ্তি যেখানে, টি-20 সিরিজের শুরুটা সেখানে, টাইগাররা ঘুরপাক কাটছে পরাজয়ের বৃত্তে। সৌম্য কেন টানা ব্যর্থ সব ফরম্যাটে, দীর্ঘদিন ধরে রান নেই তার ব্যাটে। অ্যাথলিটদের জন্য স্বস্তির খবর, বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ গেমসের নবম আসর। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। দীর্ঘদিন উৎসবের কোনো উপলক্ষ পায়নি দেশের ফুটবল প্রেমীরা, এবার ঘুচতে পারে ট্রফির খরা। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে সোমবার স্বাগতিক নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 5:45। বাংলা কাপ্তান জামাল ভুঁইয়া জোর গলায় বললেন শিরোপা নিয়েই দেশে ফিরবেন। নেপালের কাঠমান্ডু থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। 1999 সাব গেমসের ফুটবলে এই দশরথ স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 22 বছর বাদে আবারও সুযোগ এসেছে এই মাঠে ট্রফি উঁচিয়ে ধরার। ফাইনালের আগে মাঠের কন্ডিশন কেমন নিজের চোখে যাচাই করে দেখতে ম্যাচ শুরুর ঠিক 24 ঘন্টা আগে স্টেডিয়ামে হেড কোচ জেমিডের সাথে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। টুর্নামেন্টের এই সোনালী ট্রফিটা দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। নিজের মাটিতে হারতে চাইবে না নেপালিরা, আর চ্যাম্পিয়ন হতে বাংলাদেশ তো নাছোড় বান্দা। ফাইনালটা হবে তাই হাড্ডাহাড্ডির লড়াই। It's going to be very tough, but hopefully I think we have a good chance to win because they're going to play 3 games in 4 days, so I think they're going to be very tired. তিন জাতি টুর্নামেন্টে এখনো পর্যন্ত ফেভারিট বাংলাদেশ। ফাইনালের আগে 4 পয়েন্ট নিয়ে তারাই সবার উপরে। গ্রুপ ম্যাচে নেপালের সাথে ড্র করলেও জামাল বাদশাহ সাদদের 1 লক্ষ আসরের শিরোপা। আমার টার্গেট হচ্ছে আমি ট্রফি নিয়ে যাব বাংলাদেশে, এটা আমার শুধু টার্গেট। আর ভালো খেলতে হবে, আর যেটা কোচ বলছে সবসময় ভালো পারফর্ম করতে হবে। আমরা জিতলে এটা সবচেয়ে ভালো, কারণ তারপরে মানুষ এই পজিটিভ জিনিস বলবে, ওরা দেশের জন্য একটা ট্রফি আনছে। নেপালে পা রাখার পর থেকেই প্রতিটা ফুটবলারকে নজরে রেখেছেন হেড কোচ জেমিডে। 2টো ম্যাচে চালিয়েছেন পরীক্ষা নিরীক্ষা। কে জানে, হয়তো সেরা একাদশটা তুলে রেখেছেন ফাইনালের জন্যই। ট্রফি জিততে যা যা করতে হয় আমি তাই করব। যদি চ্যাম্পিয়ন হতে পারি তবে সেটা হবে বিশ্বকাপ বাছাই আর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি। অনেক দারুণ একটা অনুপ্রেরণা। প্রস্তুতির টুর্নামেন্টে বড় প্রাপ্তির সামনে জাতীয় দল। এখন কাজ একটাই, সব চাপকে দূরে ঠেলে ফোকাসটা ফাইনালে রাখা। তাহলেই হলো, এই বাংলাদেশকে আটকে রাখা যাবে না। 15 বছর বাদে বিদেশের কোনো টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তাও আবার এমন সময় যখন কিনা বাক বদলের অপেক্ষায় বাংলাদেশের ফুটবল। এই টুর্নামেন্টে বাংলাদেশ আর নেপালের পারফরমেন্স বিশ্লেষণ করলে একটা ব্যাপার বলাই যায়, ফাইনাল জেতাটা বাংলাদেশের জন্য খুব একটা কঠিন কাজ নয়। যদি সত্যিই লাল সবুজ জার্সিধারীরা ফাইনাল জিতেই যায়, তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য সাম্প্রতিক সময়ের সেটা হবে সবচেয়ে বড় ঘটনা। উপল নন্দী, ৭১, কাঠমান্ডু, নেপাল। জেমিডের দুশ্চিন্তা স্ট্রাইকারদের নিয়ে, খুব বেশি সুযোগ হয়তো আসবে না ফাইনালে, তবে বিপদ হবে ওই সুযোগে গোল না পেলে। নেপাল খেলবে মাঠ ভর্তি দর্শককে সাথে নিয়ে। জেমিডে কাদের খেলাবেন একাদশে, কিংবা বাংলাদেশ ফাইনালটা মাত করতে চায় কোন ফরমেশনে, নেপালের দলের সাথে থেকে সেটা অনুমান করার চেষ্টা করেছেন সহকর্মী খালেদ জামিল ও উপল নন্দী। এই ট্রফিটা জয়ের স্বপ্ন এখন অনেক বেশি চাঙা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নেপালকে হারিয়েই ট্রফি নিয়ে বাংলাদেশ ঘরে ফিরতে চায়, আর সেই অপেক্ষাতেই সকল ফুটবল সমর্থকরা।
এ সম্পর্কে জানতে চাই সহকর্মী উপল নন্দীর কাছে। উপল, নেপালের যে বর্তমান দলটা তার বিপক্ষে আসলে জেমিডে ঠিক কোন ধরনের একাদশ সাজাতে পারেন বলে আপনার কাছে মনে হয়? নেপালে আসার আগে কিন্তু জেমিডে একটা কথা বারবারই বলছিলেন যে টুর্নামেন্টটা হবে তার পরীক্ষা নিরীক্ষার একটা টুর্নামেন্ট, অর্থাৎ নতুনদেরকে সুযোগ দেওয়া। সেটা কিন্তু হয়ে গিয়েছে। এখন কিন্তু আসলে টুর্নামেন্টের লক্ষ্যটা একদমই ভিন্ন। এখন ফাইনালে বাংলাদেশকে এখন জিততে হবে, ট্রফি নিয়ে দেশে ফিরতে হবে। সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে গত দুটো ম্যাচ দেখে ফাইনাল ম্যাচের একাদশ যেটা হতে পারে, আমার ধারণা আগের দুটো ম্যাচ দেখার পরে যে গোলকিপিংয়ে স্বাভাবিকভাবে জিকো থাকবেন এবং ডিফেন্ডারদের মধ্যে লিড দেবেন বাদশা, আর মিডফিল্ডে ক্যাপ্টেন জামাল তো থাকছেনই, সাথে সোহেল রানা, বিপ্লু। স্ট্রাইকিং এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ কিন্তু দুটো ম্যাচে কিন্তু গোল পায়নি। সো স্ট্রাইকিংটা হতে হবে অনেক বেশি স্ট্রং, এবং জেমিডেও কিন্তু এ ব্যাপারে কিন্তু দারুণ কনসার্ন। তো আমার ধারণা হয়তোবা এক সাইডে থাকবেন সাদউদ্দিন, হয়তো আরেক সাইডে থাকবেন সুফিল, আর মেন স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে মতিন মিয়াকে। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, 2013 সালে এফসি চ্যালেঞ্জ কাপের পর কিন্তু নেপালের মাটিতে নেপালের বিপক্ষে বাংলাদেশ একবারও জিততে পারেনি। এই হোম ক্রাউড আমরা দেখেছি, এর আগের ম্যাচেও বিশাল ক্রাউড। এই ক্রাউডের সামনে ফাইনালে নিশ্চয়ই সেটা আরও বড় হবে। সব কিছু মিলিয়ে আসলে এই ক্রাউডের সামনে বাংলাদেশ কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে একটা জিনিস বলতে চাই যে 2013 এফসি চ্যালেঞ্জ কাপের যে ম্যাচটার কথা বলছিলেন, আমি ঠিক এই দর্শক স্টেডিয়ামে বসেই কিন্তু ওই ম্যাচটি দেখেছিলাম। 2-0 গোলে বাংলাদেশ জয়লাভ করে, এবং এরপরে কিন্তু আসলে হ্যাঁ ঠিক আছে, নেপালের মাটিতে বাংলাদেশের জেতা হয়নি, কিন্তু এবার হবে এবং সেটা হবে ফাইনাল। আর যেটা বলছেন ক্রাউড, হ্যাঁ সত্যি এটা কিন্তু বাংলাদেশ ফুটবলারদের জন্য খুবই কিন্তু একটি কনসার্নের বিষয় যে টোটাল স্টেডিয়াম এবং গ্যালারিতে আপনি দেখবেন ফাইনালের দিন অন্ততপক্ষে 20 থেকে 25 হাজার দর্শক কিন্তু মাঠে থাকবে। এবং নেপালিদের যে ফুটবল ক্রেজ, এটা কিন্তু বাংলাদেশি ফুটবলারদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ তারা তো মাঠে 11 জন ফুটবলের বিপক্ষে খেলবেন, কিন্তু গ্যালারিতে থাকবেন কিন্তু আরও 20,000। সো এইটা যদি মাথায় রেখে এই চাপ মুক্ত হয়ে বাংলাদেশের ফুটবলাররা যদি খেলতে পারে, আমার ধারণা এই ফাইনাল জেতা বাংলাদেশের জন্য আসলেই কোনো ঘটনা হবে না। সেই শুভকামনাই আসলে আমরাও করতে চাই, বাংলাদেশ নেপালের বিপক্ষে জয় নিয়েই বাড়ি ফিরুক এবং দারুণ একটা জয় বাংলাদেশের যত ফুটবল সমর্থক রয়েছেন তাদেরকে উপহার দিক। খালিদ জামিল, 71, কাঠমান্ডু, নেপাল। একসময় নেপালকে বলে কয়ে হারাতো বাংলাদেশ, সেদিন আর নাই। হিমালয়ের ছেলেরা এখন সমান তালে টক্কর দেয় বাংলার সাথে। দু দলের সাক্ষাৎ হয়েছে 22 ম্যাচে, বাংলাদেশ জিতেছে 13টাতে, নেপাল দাপট দেখিয়ে জয় পেয়েছে 3 ম্যাচে। তবে দু দলের লড়াই একেবারে হাড্ডাহাড্ডি হচ্ছে ইদানিং কালে। পরিসংখ্যান ঘেটে দু দলের অতীত ইতিহাস টেনেছেন রহমান পেয়ার। 2016 হিমালয় কন্যার দেশ উৎসবে উত্তাল। বাংলাদেশের নাকের ডগা থেকে বঙ্গবন্ধু গোল্ড কাপে ট্রফি নিয়ে ফেরা নেপালি ফুটবলাররা পেলেন বীরের সম্মান। ওই আসরে ফাইনালেই খেলা হয়নি বাংলার। বাহরাইন অনূর্ধ্ব 23 দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নেপাল। শেষ 10 বছরে তরতর করে এগিয়েছে নেপালের ফুটবল, আর পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 15 ধাপ পিছিয়ে লাল সবুজের দল। অথচ এই দলটার বিপক্ষেই একটা সময় ছিল বাংলাদেশের আধিপত্য। 1991 থেকে 2005 সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত টানা 7 জয়। হেড টু হেডে এখনো বাংলার জয়ের পাল্লা ভারী। 13 জয়ের বিপরীতে হার মাত্র 3টা, ড্র হয়েছে 6টা ম্যাচ। তবে হাল আমলে নেপাল এক শক্ত প্রতিপক্ষের নাম। শেষ 5 ম্যাচে মাত্র একবার গোর্খালিসদের হারানো গেছে। বাংলাদেশ জাল খুঁজে পেয়েছে মোটে 2 বার। জামাল ভুঁইয়াদের অনুপ্রেরণা গেল বছরের সেপ্টেম্বরের 2 ম্যাচের ফুটবল সিরিজ 1-0 ব্যবধানে সিরিজটা জিতেছিল। রহমান পেয়ার, 71। দেখতে দেখতে 22টা বছর কেটে গেছে। বিদেশের মাটিতে কোনো শিরোপা জয় নেই বাংলাদেশের। অপেক্ষার অবসান হতে পারে নেপালের কাঠমান্ডুতে। দেশেরা কোচরা বলছেন আবেগী হলে চলবে না, ফাইনালটা খেলতে হবে কৌশল সাজিয়ে, মাথা ঠান্ডা রেখে। ফুটবল সংগঠকদের প্রত্যাশা এবার হাতছাড়া হবে না শিরোপা। খারাপ সময় পেছনে ফেলতে জেতা চাই ট্রফিটা। ফুটবলের এই খারাপ অবস্থার মধ্যে এই টিমটা যে ফাইনালে উঠেছে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওনা। অ্যাট দ্য সেম টাইম যদি ভালো রেজাল্ট করতে পারে, কালকে যদি আমরা জিততে পারি, বাংলাদেশ ফুটবল যদি ন্যাশনাল টিম যদি জিততে পারে, এটা হবে স্বাধীনতা 50 বছর পূর্তিতে এটা বাংলাদেশের জন্য বড় উপহার। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এবং বাংলাদেশ ফুটবলের জন্য একটা মাইলস্টোন হিসাবে এটা চিহ্নিত হয়ে যাবে।
মিডফিল্ডটা আমাদের কন্ট্রোলে নিতে হবে। লাস্ট ম্যাচটিতেও মিডফিল্ড আমাদের কন্ট্রোলে ছিল না। স্ট্রাইকাররা খুব ফাস্ট যারা আছে, আমি মনে করি যে তারা ফাস্ট। মিডফিল্ডটা কাজ করতে পারলে স্ট্রাইকাররা কাজ করতে পারবে খুব সহজে। ডিফেন্স লাইন থেকে একবারে মিডফিল্ড পর্যন্ত বিল্ড আপ প্লে সব ঠিক আছে, কিন্তু উপরে এসে আপনার ওই প্লেটা করতে পারছে না। উপরে এসে লম্বা খেলছে, কারণ আপনার নেপালের দুইটা সেন্ট্রাল ব্যাক বেশ ফিজিক্যালি বেশ স্ট্রং আমাদের দুইটা স্ট্রাইকার থেকে। আমি মনে করি আরও বেশি উইং প্লে করা উচিত এবং উইং থেকে আরও বেশি ক্রস আসা উচিত, কাটব্যাক আসা উচিত। যখন বল আমরা আমাদের পায়ে আমরা হারাচ্ছি হঠাৎ করে, তখন দেখা যায় আমাদের মিডফিল্ড এবং ডিফেন্ডিং লাইনের মধ্যে কিছুটা গ্যাপ থেকে যায়, যেটা আবার নেপাল খুব এক্সপ্লয়েট করতে পারে। এবং নেপালের প্লেয়ারদের যেহেতু ইন্ডিভিজুয়াল কোয়ালিটি একটু বেটার আমাদের চেয়ে, ওই জায়গাটা যেন আমরা না দিই। বাংলাদেশ কীভাবে খেলবে ইন্টেন্ট ইজ ভেরি ক্লিয়ার। আমার মনে হচ্ছে যে নিজেদের জোনটা কম্প্যাক্ট রেখে কাউন্টার অ্যাটাক বেস কিছুটা খেলার চেষ্টা থাকবে। আর যদিও খেলে 4-2-3-1, আমার সেই ফরমেশনেই বোধহয় বেস্ট। ওয়ানডের সমাপ্তি যেখানে টি-20 সিরিজের শুরুটা হলো, সেখান থেকে টাইগাররা ঘুরপাক খাচ্ছে পরাজয়ের বৃত্তে। হ্যামিল্টনের সিডন পার্কে সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশ হেরে গেছে 66 রানের বড় ব্যবধানে। নিউজিল্যান্ডে দেয়া 211 রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগাররা তুলতে পেরেছে 8 উইকেটে 144 রান। ইমরান হোসাইনের ম্যাচ রিপোর্ট। 4 আগস্ট 2006 শেষবার বাংলাদেশ ক্রিকেট সাকিব তামিম মুশফিককে ছাড়া কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে। মাঝে প্রায় 15টি বছর 427 ম্যাচের দীর্ঘ জার্নি। হ্যামিল্টনে প্রথম টি-20তে টাইগার ক্রিকেটের 3 স্তম্ভকে ছাড়াই মাঠে হাজির মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন নতুন চেহারার বাংলাদেশ দল। ইনিংসের প্রথম ওভারে অভিষিক্ত নাসুম আহমেদের এই উইকেট না চাইলেও ক্ষণিকের স্বপ্নবিলাসী করে টাইগার ভক্তদের। যদিও সেই মোহ মরিচিকায় পরিণত করতে সময় নেননি মার্টিন গাপটিল। তার 27 বলের 35 রানের ইনিংস শুরু ধাক্কা সামলে চালকের আসনে বসায় ব্ল্যাক ক্যাপদের। নাসুমের বলে গাপটিল বিদায় নিলেও হ্যামিল্টনের সিডন পার্কে টাইগার বোলারদের তুলোধুনো করতে ছাড়েননি কনওয়ে ও ইয়ং জুটি। অভিষিক্ত বাঁহাতি পেসার শরীফুল ইসলাম, মুস্তাফিজ, সাইফুদ্দিন, শেখ মেহেদী হাসান কিংবা নাসুম, কিউই ব্যাটারদের পিটুনি থেকে বাদ যায়নি কেউই। ঝড়টা মূলত সবচেয়ে বেশি গেছে টাইগার পেস অ্যাটাকের উপর। শরীফুলের ওভার প্রতি 12.50, মুস্তাফিজের 12 আর সাইফুদ্দিনের 10.75 প্রমাণ করে কতটা ভোতা টাইগার বোলিং অ্যাটাক। যেখানে দুর্মূল্যের বাজারে এক নাসুমি খানিকটা সমীহ পেয়েছে কিউই ব্যাটসম্যানদের কাছ থেকে। তবে ডিভন কনওয়েলের জন্য ব্যাপারটা ভিন্ন। এই এক কিউই ব্যাটসম্যানের কাছে গোটা সিরিজেই পাত্তা নাই কোনো টাইগার বোলারের। ফরম্যাট বদলে ওয়ানডে হয়েছে টি-20, কিন্তু কনওয়েলের তাণ্ডব কমেনি একটুখানি। তার 52 বলে 92 রানের মার্কাটারে ইনিংস কিউইদের দিয়েছে 210 রানের পাহাড়সম সংগ্রহ। প্রতি উত্তরে পুরনো ব্যর্থতার চাদর আবারও লেপ্টে নিয়েছে লাল সবুজের দল। লিটন থেকে শুরু করে নাসুম, উইকেটে থিতু হতে পারেননি একজনও। ব্যর্থতার ম্যাচে প্রাপ্তি খুঁজতে চাইলে শেষ দিকে আফিফ সাইফুদ্দিনের ব্যাট হতে পারে কিছুটা আশা জাগানিয়া। এই দুই অলরাউন্ডারের ব্যাটেই যে 144 রানের মান বাঁচানো সংগ্রহটা পেয়েছে বাংলাদেশ দল। ইমরান হুসাইন, 71। নিউজিল্যান্ডে একটা একটা করে ম্যাচ যাচ্ছে আর টাইগাররাও একের পর এক ব্যর্থতার গল্প লিখে চলেছে। উন্নতির কোনো লক্ষণ নেই। ম্যাচের পর ম্যাচ খেলেও রানের দেখা পাচ্ছেন না সৌম্য সরকার। প্রত্যাশার সাথে তার ব্যাটের দূরত্ব 1000 মাইল। কেন এমন হচ্ছে? সৌম্য কেন টানা ব্যর্থ সব ফরম্যাটে? খ্যাতিমান কোচ সারওয়ার ইমরানের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেছেন মাহদি হাসান। সৌম্য সরকার আসছেন, সৌম্য সরকার চলে যাচ্ছেন। খেলাযোগে কদিন আগের প্রতিবেদনে বলা হয়েছিল এই একই লাইন। কি আর উপায়, দিন ম্যাচ কিংবা ফরম্যাটের বদল হলেও তাকে নিয়ে লেখা স্ক্রিপ্টের বদল করা যেন কিছুতেই যাচ্ছে না। সৌম্য আর বারবার আসা যাওয়ার গল্প আপাতত যেন কোনো একঘেয়ে রিপিট টেলিকাস্টের মতো, যেটা চলছে অনন্তকাল ধরে। 2014-তে অভিষেক হওয়ার পরও এখনো যেন ঠিকঠাক হাঁটতেই শিখতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। সৌম্যর উপযোগী ফরম্যাট বলা হয় যে টি-20কে, সেটাতে ট্র্যাক রেকর্ড বলছে কিছুতেই কিছু হচ্ছে না। 1-32-0 থেকে শুরু করে বাকি ডিজিটগুলো জানান দিচ্ছে শেষ 17 ওডিআইয়ের যে 15 ইনিংসে ব্যাট করেছেন সেটাতে ব্যর্থতার গল্প। 50 ওভারের ক্রিকেটে সাম্প্রতিক যে পারফরমেন্স বা গড়, সেটা না টপ অর্ডার
না মিডল অর্ডার, না অলরাউন্ডারের আদর্শ মানের ধারে কাছে। বাংলাদেশের ক্রিকেটের সম্ভাব্য বড় কিছু ট্যাগ নিয়ে সব ফরম্যাটে সুযোগ পেয়ে সাদা পোশাকেও ব্যর্থতার শিখরে পৌঁছে গেছেন। শেষ 9 টেস্টের 18 ইনিংসে 20 রানের কমে আউট হয়েছেন 15 বার। সৌম্য সরকার ওপেনার, মিডল অর্ডার নাকি আসলে অলরাউন্ডার সেটা বোঝা খুবই মুশকিল। তাকে এক এক সময় এক এক পজিশনে খেলানো হচ্ছে এবং কোথাও তিনি সাকসেস পাচ্ছেন না, কিন্তু তাকে তো অনেক বেশি কি সময় দেওয়া হয়ে গেছে কিনা, মানে আসলে এখন পর্যন্ত সৌম্য সরকার প্রুফ করতে পারছে না নিজেকে। না, ওকে একটা প্লেস দিতে হবে, তারপরে সুযোগ দিতে হবে। আমি একদিন 7-এ, একদিন 5-এ, একদিন 1-এ, একদিন 3-এ, এইভাবে আসলে একটা ব্যাটসম্যান থাকে না ওর জায়গা কোনটা। হয়তো বলবে যে না, যেখানে খেলাবে আমি খেলবো, তারপর একটা ব্যাটসম্যান একটা পজিশন দরকার যে আমি এই জায়গাটায় যে খেলবো, আমি ওপেন করব, নতুন বলে খেলবো, এই আমার প্ল্যান এইভাবে। যদি বলা হয় কোনো নির্দিষ্ট পজিশন দেওয়া হয়নি সৌম্য সরকারকে, সে কারণে ব্যর্থতা, তাহলে তো মুদ্রার এপিঠ ওপিঠের মতো পাল্টা হিসেবে এই যুক্তিও আসতে পারে কোনো ফরম্যাটই, কোনো নির্দিষ্ট পজিশনই তো ধারাবাহিকতা বা কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারছেন না। এই যে ভিন্ন ভিন্ন পজিশনে খেলা, তাতে করে আর 10 জনের চাইতে তুলনামূলকভাবে বাড়তি সুযোগে কি পাননি সৌম্য সরকার? পরিসংখ্যানের পারফরমেন্সের যে হতশ্রী, শুধু বাংলাদেশ নয়, ইন্টারন্যাশনাল সার্কিটে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সৌম্যর সমসাময়িক আর কজন পেয়েছেন এমন সমর্থন? রীতিমতো গবেষণার বিষয়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর 7 বছরেও ঘুরে ফিরে সেই একই শেখার, মানিয়ে নেওয়ার, ফর্ম খুঁজে পাওয়ার চক্কর। তবুও চলছেনই এভাবে, আর চলবেন কতকাল? মাহাদি হাসান, 71। দেশের 29টি ভেন্যুতে 5300 অ্যাথলিট নিয়ে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। 2013 সালে সবশেষে এই প্রতিযোগিতা হয়েছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভার্চুয়ালি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 এপ্রিল শেষ হবে আসর। হঠাৎ করেই দেশের করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হয়েছে, বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। তবে শাহিদ রেজা জানালেন, ভেন্যুগুলোতে অ্যাথলিট ও কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা। সর্ববৃহৎ এই ক্রীড়া উৎসবে 31টি খেলায় 5300 জন ক্রীড়াবিদ, 378টি ইভেন্টে 1271টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন। চলছে খেলাযোগ, ফিরছি একটু পর। 71-এর সাথেই থাকুন। কয়েক ঘন্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হলেন ভারতের 2 সাবেক ক্রিকেটার। সচিন টেন্ডুলকারের পর এবার পজিটিভ হলেন ইউসুফ পাঠান। এরপরই প্রশ্ন উঠেছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের আয়োজন নিয়ে। শনিবার নিজেই টুইট করে খবর জানিয়েছেন ইউসুফ। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার কদিন পরেই ইন্ডিয়া লেজেন্ডস দলে নাম লেখান ইউসুফ। সচিন এবং ইউসুফ দুজনেই এই দলের সদস্য ছিলেন এবং ফাইনালে খেলেছেন। রায়পুরে অনুষ্ঠিত হওয়া প্রতিটি ম্যাচেই তাকে দেখা গিয়েছে। যদিও আয়োজকরা দাবি করেছিলেন যে ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন, তা সত্ত্বেও একই দিনে 2 ক্রিকেটারের আক্রান্ত হওয়া চিন্তা বাড়িয়েছে সবার। এদিকে সামান্য উপসর্গ থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে বাসায় আইসোলেশনে আছেন সাবেক এই ক্রিকেটার। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।